সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ময়মনসিংহের জনসভায় তারেক রহমান যে বক্তব্য রেখেছেন সেটি শুধু একটি নির্বাচনী ভাষণ নয়, বরং 2001-2006 সালের 4 দলীয় জোট সরকার, বিএনপি জামায়াত সম্পর্ক, নেতৃত্বের দ্বন্দ্ব, দুর্নীতির দায় দায়িত্ব এবং রাজনৈতিক নৈতিকতার প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতার মন্ত্রিত্বে থাকা নিয়ে তারেক রহমানের প্রশ্নটি নতুন নয়, কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেটি নতুন মাত্রা পেয়েছে। একই সঙ্গে জামায়াতপন্থী মহল থেকে যে পাল্টা যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে সেগুলো বিএনপির অভ্যন্তরীণ ইতিহাস, ক্ষমতার কাঠামো এবং নেতৃত্বের চরিত্র নিয়ে গভীর বিতর্কের জন্ম দিচ্ছে। 2001 সালে জোট সরকারের সঙ্গে জামায়াত নেতাদের নিয়ে তারেক রহমানের প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। তারেক রহমানের বক্তব্যের মূল সুর ছিল, যদি বিএনপি নেতৃত্বাধীন সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সেই সরকারের অংশ হয়ে থাকা জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি। তার দাবি অনুযায়ী তাদের সরকারে থাকা প্রমাণ করে যে খালেদা জিয়া কঠোরভাবে দুর্নীতি দমন করেছিলেন এবং জামায়াতও তা জানত। এই যুক্তি রাজনৈতিকভাবে শক্তিশালী মনে হলেও এর ভেতরে একটি সরলীকরণ আছে। রাষ্ট্র পরিচালনা কেবল নৈতিক অবস্থান বা ব্যক্তিগত সততার প্রশ্ন নয়, এটি ক্ষমতার কাঠামো, জোট রাজনীতি, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ এবং দলীয় স্বার্থের জটিল সমীকরণ। জামায়াত কেন মন্ত্রিত্ব ছাড়েনি এই প্রশ্নের উত্তর এক লাইনে দেওয়া সম্ভব নয়। জামায়াতের পাল্টা যুক্তির প্রথম পয়েন্টে বলা হচ্ছে, সে সময় সরকার উৎখাতের জন্য আওয়ামী লীগ, ভারতের প্রভাবিত রাজনীতি, বামপন্থী শক্তি ও পরবর্তী সময়ে শাহবাগী বুদ্ধিবৃত্তিক ধারা একত্রিত হয়েছিল। এই যুক্তিতে জামায়াত নিজেকে একটি দায়িত্বশীল মিত্র হিসেবে তুলে ধরতে চায়, যারা খালেদা জিয়াকে একা ফেলে যায়নি। বাস্তবতা হলো 2001-2006 সময়কালে সরকার বিরোধী আন্দোলন ছিল, তবে সেটি তখনও সেই মাত্রায় পৌঁছায়নি যেটি আমরা 2006-2008 বা পরবর্তী সময়গুলোতে দেখেছি। তবুও ক্ষমতার শেষ দিকে রাষ্ট্রযন্ত্রের ওপর চাপ, আন্তর্জাতিক মহলের সমালোচনা ও অভ্যন্তরীণ প্রশাসনিক অস্থিরতা বাড়ছিল। জামায়াতের দৃষ্টিকোণ থেকে সরকার ছাড়লে সেটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে চিত্রিত করা যেত, যা তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হতো। তাই আদর্শিক অবস্থানের পাশাপাশি বাস্তব রাজনৈতিক হিসাবও এখানে বড় ভূমিকা রেখেছে। দ্বিতীয় যুক্তিতে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বিএনপির ভেতরের অসন্তোষের কথা বলা হয়েছে। বি চৌধুরী, কর্নেল অলি আহমদ সহ একাধিক সিনিয়র নেতার দলত্যাগ সত্যি বিএনপির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি প্রমাণ করে যে দলটির ভেতরে ক্ষমতার ভারসাম্য তখন পরিবর্তিত হচ্ছিল এবং সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারেক রহমান। কিন্তু এখানেও প্রশ্ন থাকে, এই অভ্যন্তরীণ সংকটের দায় কতটা ব্যক্তিগত আর কতটা কাঠামোগত। খালেদা জিয়া তখনও দলের প্রধান, সরকার প্রধান এবং চূড়ান্ত সিদ্ধান্তদাতা ছিলেন। তারেক রহমানের প্রভাব বাড়লেও সেটি ছিল মূলত অনানুষ্ঠানিক, পাওয়ার ব্রোকার ধরনের। জামায়াত এই পরিস্থিতিতে খালেদা জিয়ার পাশেই থাকার সিদ্ধান্ত নেন, কারণ তাকেই তারা বৈধ ও নির্বাচিত নেতৃত্ব হিসেবে দেখেছিল। তৃতীয় যুক্তিতে বিএনপির ভেতরের সরকারপন্থী বনাম কঠোর নেতৃত্বের দ্বন্দ্বের কথা বলা হয়েছে। মান্নান ভূঁইয়া, মেজর হাফেজ, নাজমুল হুদা প্রমুখ নেতার সঙ্গে তারেক রহমানের মনোমালিন্য ছিল প্রকাশ্য। এই দ্বন্দ্ব বিএনপিকে ভেতর থেকে দুর্বল করেছিল, সন্দেহ নেই। কিন্তু এটিও সত্য যে জামায়াত কখনোই নিজেকে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যস্থতাকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে হাজির করেনি। তারা বরং স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছে, যার মানে ছিল সরকারি থেকে যাওয়া ক্ষমতার অংশ থাকা এবং প্রয়োজনে নীরব থাকা। চতুর্থ যুক্তিটি সবচেয়ে গুরুতর, হাওয়া ভবন ও প্যারালাল সরকারের অভিযোগ। এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি প্রতিষ্ঠিত ন্যারেটিভ। তারেক রহমানের বিরুদ্ধে হাওয়া ভবনকে কেন্দ্র করে অনানুষ্ঠানিক ক্ষমতা কেন্দ্র গড়ে তোলার অভিযোগ বহুবার উঠেছে। প্রশাসনিক নিয়োগ, ব্যবসায়িক সুবিধায়, এমনকি নীতি নির্ধারণেও তার প্রভাব ছিল। এমন অভিযোগ আদালত এবং কমিশন পর্যায়েও আলোচিত হয়েছে। যদি এই অভিযোগের একটি অংশ সত্য হয়, তাহলে প্রশ্ন ওঠে, জামায়াত তখন কি ভূমিকা পালন করেছিল? তারা কি সত্যি দুর্নীতি দমনের চেষ্টা করেছিল, নাকি ক্ষমতার সুবিধাভোগী হিসেবেই নীরব থেকেছে? জামায়াতের দাবি হলো তারা খালেদা জিয়ার পাশে থেকে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে, কিন্তু রাজনীতিতে নীরবতা অনেক সময় সম্মতির সম্মান হয়ে যায়। পঞ্চম যুক্তিতে বলা হয়েছে, দুর্নীতির মূল চালিকা শক্তি ছিলেন তারেক রহমান, আর জামায়াত দেশনেত্রীর পাশে থেকে দুর্নীতি কমানোর চেষ্টা করেছে। এই বক্তব্য রাজনৈতিকভাবে খুবই আক্রমণাত্মক। এখানে জামায়াত নিজেদের নৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এবং বিএনপির দুর্নীতির দায় পুরোপুরি তারেক রহমানের ওপর চাপাতে চায়। কিন্তু রাষ্ট্রীয় দুর্নীতি কখনোই একক ব্যক্তির মাধ্যমে সংগঠিত হয় না। এটি একটি নেটওয়ার্ক, যেখানে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, ব্যবসায়ী গোষ্ঠী এবং নিরাপত্তা কাঠামো জড়িত থাকে। যদি জামায়াত সরকারের থেকেও দুর্নীতি দমন করতে না পারে, তাহলে সেটি তাদের সক্ষমতার সীমাবদ্ধতাও নির্দেশ করে। তারেক রহমানের প্রশ্ন, কেন জামায়াতের
মন্ত্রীরা পদত্যাগ করেনি। এর ভেতরে একটি নৈতিক চ্যালেঞ্জ আছে। রাজনীতিতে নৈতিকতা গুরুত্বপূর্ণ, কিন্তু জোট রাজনীতিতে নৈতিকতা প্রায়ই বাস্তবতার কাছে পরাজিত হয়। জামায়াত সরকার ছাড়লে তারা হয়তো একটি নৈতিক অবস্থান নিতে পারত, কিন্তু তাতে তারা ক্ষমতা হারাতো, নীতি নির্ধারণের সুযোগ হারাতো এবং সম্ভবত দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে আরও কোণঠাসা হতো। অন্যদিকে সরকার থেকে তারা নিজেদের অস্তিত্ব ও প্রভাব ধরে রাখতে পেরেছে। এটাই তাদের যুক্তির অঘোষিত সত্য। এই পুরো বিতর্ক আসলে একটি বড় প্রশ্ন সামনে আনে। বাংলাদেশের রাজনীতিতে দায়বদ্ধতা কার? সরকার প্রধানের, জোটের, নাকি অনানুষ্ঠানিক ক্ষমতা কেন্দ্রের? তারেক রহমান নিজেকে এখন একজন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরতে চাইছেন, যিনি পরিকল্পনার কথা বলেন, উন্নয়নের কথা বলেন, ভোটাধিকারের কথা বলেন, কিন্তু অতীতের প্রশ্নগুলো তাকে ছাড়ছে না। একইভাবে জামায়াতও নিজেদের অতীত ভূমিকা নিয়ে সম্পূর্ণ স্বচ্ছ অবস্থান নিতে পারছেন না। তারা একদিকে খালেদা জিয়ার প্রতি আনুগত্যের কথা বলছে, অন্যদিকে বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলছে। ময়মনসিংহের জনসভায় তারেক রহমান গীবত না করার কথা বললেও বাস্তবে তার বক্তব্য ছিল স্পষ্ট রাজনৈতিক আক্রমণ। তিনি নাম না করে জামায়াতকে টার্গেট করেছেন, যা নির্বাচনী রাজনীতিতে একটি কৌশল। এতে তিনি নিজের দলকে দুর্নীতির দায় থেকে আংশিকভাবে মুক্ত করতে চান এবং জোট সঙ্গীদের নৈতিক প্রশ্নের মুখে ফেলতে চান। জামায়াতের পাল্টা যুক্তিগুলো একইভাবে আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মক। তারা নিজেদের শুদ্ধ প্রমাণ করতে গিয়ে বিএনপির অভ্যন্তরীণ কেচ্ছা সামনে আছে। সব মিলিয়ে এই বিতর্ক আমাদের আবারও সেই পুরনো সত্যের মুখোমুখি দাঁড় করায়। বাংলাদেশের রাজনীতিতে অতীত কখনোই অতীত থাকে না। ক্ষমতায় থাকাকালীন সিদ্ধান্ত, নীরবতা, আপোষ, সবকিছুর হিসাব একদিন না একদিন চাওয়া হয়। তারেক রহমানের প্রশ্ন যেমন রাজনৈতিকভাবে যৌক্তিক, তেমনি জামায়াতের যুক্তিগুলো পুরোপুরি অগ্রাহ্য করা যায় না। কিন্তু দুপক্ষই যদি নিজেদের ভূমিকার পূর্ণ দায় স্বীকার না করে, শুধু অপর পক্ষের দিকে আঙুল তোলে, তাহলে এই বিতর্ক শেষ পর্যন্ত জনগণের জন্য খুব বেশি কিছু বয়ে আনবে না। জনগণ যে প্রশ্নটির উত্তর খুঁজছে তা হলো, আগামী দিনে কারা সত্যি জবাবদিহির রাজনীতি করবে আর কারা অতীতের দায় এড়িয়ে নতুন গল্প শোনাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।